আমার বারান্দার মধ্যে টবে কি সুন্দর দেখুন টমেটো পেকেছে। কালারটা দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। তো বারান্দায় টবের মধ্যে টমেটো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। আর তার মধ্যে যদি এরকম লাল টুকটুকে টমেটো হয় তাহলে তো আর কোনো কথা নেই। দেখুন কত সুন্দর একটা টমেটো। একটাই পেকেছিল, পেরে নিলাম। আর ওই যে রমজান মাসে আমার বোনের বাসা থেকে মিষ্টি কুমড়া দিয়েছিলেন। ওই মিষ্টি কুমড়ার বীজগুলো আমি রেখেছিলাম। ভাবছিলাম শুকিয়ে রাখবো। তো শুকাবো বলে আর শুকানো হয় নাই। পরে ওগুলোতে অঙ্কুর চলে এসেছিল। ওয়াহিদা দেখুন বীজগুলো এখানে পুঁতে রেখেছিল। কি সুন্দর সবকটা বীজ থেকে চারা উঠেছে। আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে ২-৩ দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ২-৩ দিনের টুকটাক কাজকর্ম নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। গত ২-৩ দিন আগে ওয়াহিদা এখানে কিছু জায়গা কুড়ে রেডি করে রাখছিল বীজ লাগানোর জন্য। তো ওইদিন আমি বাসায় ছিলাম না। আমার ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। তো ওইদিন ওয়াহিদা এই কাজটা করে রাখছে। আর আজকে আমি এখানে কিছু করলার বীজ লাগাচ্ছি। এই জায়গায় আমি গত বছরও করলা লাগিয়েছিলাম। ১ম দিকে গাছগুলো খুব সুন্দরভাবেই উঠেছিল। কিন্তু পরে জানি না কেন সবকটা গাছ পচে গেছে। তো এবারও আমি ওই জায়গাটায় বীজগুলো লাগাচ্ছি। একসাথে একটু বেশি করে বীজ লাগিয়ে দিলাম। ওখানে যখন করলার চারা হবে তখন আমি কিছুটা চারা ওখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব। আপাতত আর বেশি জায়গায় লাগাচ্ছি না, এখানেই থাক। বীজগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি একটু পানি। যে জায়গাটায় করলা লাগিয়েছি তার ঠিক পাশেই দেখুন আমার এই ছোটো ফুলের জোপটা। এই যে ছোট, ছোট লতানো টাইপের জোপ জাতীয় ফুল হয়। গাছগুলো বড় হয় নাই, ছোট, ছোট থাকে। তো এই ফুলটা আমার এত ভালো লাগে আর খুব তাড়াতাড়ি আসলে এই সামান্য একটা ডাল থেকে বড় একটা জুপে পরিণত হয়। দেখুন সবুজ, সবুজ চিরল, চিরল পাতার মধ্যে ছোট, ছোট বেগুনি ফুল, মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো এখান থেকে ভাবতেছি কয়েকটা ডাল উঠিয়ে এই বর্ষার সিজনে আমি অন্য জায়গায় লাগাবো। আর এ জাতীয় আরকি ঝোপ জাতীয় গাছগুলো খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে। তো এখানে দেখুন সামান্য একটা ডাল লাগানো হয়েছিল, কত বড় একটা ঝোপে পরিণত হয়েছে। তো যাই হোক আজকে আর পারবো না, শরীরটাও বেশি একটা ভালো নেই। সময় সুযোগ করে পারলে এখান থেকে ভাবতেছি কয়েকটা ডাল নিয়ে আমাদের সামনের দিকে লাগাবো। কয়েকদিন আগে আমার এক ভিউয়ার্স আপু প্লাস ইউটিউবার আপু কালীগঞ্জের, উনি আমাদের বাসায় এসেছিলেন। সাথে উনার আরো কিছু আপুরাও ছিলেন। মানে কয়েকজন ভিউয়ার্স আপু এসেছিলেন। আমি ভিডিওতেও মনে হয় দেখিয়েছিলাম। তো ওই আপু আসার সময় আমার জন্য এই যে সাদা লঙ্কা মরিচের চারা এনেছিলেন। আর ওই চারাগুলো আমি এখানে লাগিয়েছিলাম। তো ১ম দিকে গাছগুলো হয়নি, মনে হচ্ছিল মাটির সাথে মিশে যাচ্ছে এরকম একটা অবস্থা। শেষের দিকে দেখুন এখন ওই যে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গাছগুলোর গ্রোথটা একটু ভালো হচ্ছে। আর গাছগুলোর পাতার কালারটা একটু চেঞ্জ হয়েছে দেখে আমি আজকে গাছের চারপাশের মাটিটা একটু আলগা করে দিচ্ছি, যাতে গাছগুলো আরেকটু তাড়াতাড়ি বেড়ে উঠে আর গাছের স্বাস্থ্যটাও ভালো থাকে। এই সাদা লঙ্কা মরিচের ফলনটা এত বেশি হয়, আসলে বাড়িতে যদি একটা গাছ হয়ে যায় তাহলে দেখা যায় সারা বছর আর বাজার থেকে কাঁচামরিচ কিনতে হয় না। গত বছর আমি সাদা লঙ্কা মরিচের গাছ লাগিয়েছিলাম আমার বাসায়। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন, এত ফলন হয়েছিল। সারা বছর আমি মরিচ কিনি নাই, তারপরে অনেক মরিচ শুকিয়ে গুঁড়াও করেছিলাম। গত ১-২ মাস যাবৎ আমার কলা বাগানে কি হয়েছে আল্লাহই জানেন। হঠাৎ করে দেখা যায় একটা কলার গাছ ভেঙে পড়ে যায়। তো এর কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখুন এই কলার ছড়াটাও কয়েকদিন আগে পড়েছিল, মানে ৪-৫ দিন আগে। আর আজকে আরেকটা গাছ ভেঙে পড়েছে। তো আজকে যে গাছটা পড়েছে তার মধ্যে যে কলাগুলো ছিল, কলাগুলো মোটামুটি একটু পরিপক্ত ছিল। আর এখন যেটা কাটতেছি দেখুন এটার উপরের সাইডের কলাগুলো একটু বড়, বাট নিচের দিকের কলাগুলো আর খাওয়াই যাবে না। তো আমি ওখান থেকে একটু বড়, বড় দেখে কলার কাঁদাগুলো আরকি আলাদা করে ওয়াহিদাকে বললাম কলাগুলো একটা ঝুড়িতে উঠিয়ে একটা পাটের বস্তা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে, এতে করে
৬-৭ দিনের ভেতর কলাগুলো পেকে যাবে। হঠাৎ করে এই কলা গাছগুলোর কি হয় আল্লাহ জানেন। দিন দুপুরে দেখা যায় একটা গাছ ধপাস করে ভেঙে পড়ে গেছে। গতদিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বোন মানে সেজ বোন, তো উনি আমাদের বাসায় এসেছিলেন, মানে আমার ভাইয়ের বাসা থেকে আর কি দাওয়াত খেয়ে এখানে এসেছিলেন। তো একদিন থেকে আর কি তারপর দিন ওনারা চলে গেছেন বিকালের দিকে, এই যে চলে যাচ্ছেন। তো আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি আর ওদেরকে এগিয়ে দিতে রাস্তায় যাইনি, বারান্দার মধ্যে বসে বসে দেখছিলাম। এখানে দেখুন আমার আরেক নবাবজাদার কাণ্ড, কি অবস্থা করেছে দেখুন। পাথর তুলছো কেন? পাথর তুলছো কেন? হ্যাঁ, হাই নিরামিষ খাইবার জানা হয় না? আমার ছাগলে খাইলা, ও ঠিক আছে রেখা, তুই খাইলে খাইতো না, তার মাংস লাগে, মাংস। ওকে আজকে কোনো একটা সবজি দিয়ে আর কি বাদ দেওয়া হয়েছিল, আলুর তরকারি মনে হয় রান্না করা হয়েছিল। তো রাগ করে কি অবস্থা করেছে দেখুন, পা দিয়ে আছড়ে আছড়ে পাশ থেকে সব কটা পাথর প্লেটটার উপরে উঠিয়ে দিয়েছে, মানে ও এই খাবারটা খাবে না সেটাই বোঝাতে চাইছে। 5 স্টার থেকে অর্ডার দিয়ে আনলে খাইবে না, খারে তুই খাই। তো ও এরকমই করে, যখন তার খাবারের তরকারিটা পছন্দ হয় নাই, সে এরকমটা করে পাথর বা মাটি দিয়ে প্লেটটা ডেকে রেখে দেয়। কিতা খাইতাই? হু হু গত 2 দিন শুয়ে বসে কাটাচ্ছিলাম। তো বোন চলে গেছেন আর আমি এখানে বারান্দার মধ্যে বসে বসে কুকুরের নাটক দেখলাম কিছুক্ষণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে শরীরটা একটু অসুস্থ, টেস্ট করিয়েছি। তো আমার আসলে মেইন যে সমস্যাটা আমি বলি, ঈদের আগের দিন থেকে মানে এই জায়গাটা আর কি একটু ব্যথা ব্যথা লাগতেছে, আর ঈদের পর দিন থেকে মানে এই জায়গাটায় ব্যথা করছে। আমি শুয়েছিলাম, তো ব্যথা করছিল, আমি শুয়ে পড়েছিলাম, আর হঠাৎ মানে এই জায়গায় হাত দিয়ে এরকম করে ওরকম করতেছি। তো হঠাৎ মানে এই এত বড় আর কি মার্বেলের মতন একটা গোটা আমার এই জায়গাটায় লাগছে, ঠিক এই জায়গায়। তো তারপরে দেখা যায় এখানে মার্বেলের মতন একটা গোটা। তো ওই জায়গাটা আসলে এত ব্যথা, তারপর থেকে কোনো কাজ টাজ আর কি করা যাচ্ছে না, শুয়ে বসেই সময় কাটাচ্ছি। তো যাই হোক, আগামীকালকে ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে, আমার ডাক্তারের সাথে কথা হয়েছে। তো উনি বলেছেন সরাসরি চেম্বারে গিয়ে আর কি ওনার সাথে দেখা করতে। তো আগামীকালকে যাব। গতকালকে যাওয়ার কথা ছিল, বাট গাড়ি পাই নাই, তো ওই জন্য আর যাওয়া হয় না। ঈদের সিজনে আসলে আশেপাশে যা গাড়ি আছে সব গাড়ি দেখা গেছে মানে এদিকে সেদিকে আর কি রিজার্ভের জন্য চলে গেছে। তো আগামীকালকে যাব ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। এই অসুস্থতাটা আমাকে আর সুস্থভাবে মনে হয় বাঁচতেই দিবে না, একটার পর একটাই সমস্যা। আর ওই যে হার্টের একটা সমস্যা আছে আমার, একটু কথা বললেই হাঁপিয়ে যাই, আর কাজ তো করা যায় না। আগে মানে কাজ করতে গেলে একটু হাঁপিয়ে যেতাম, বাট এখন কাজ ছাড়াও দেখা যায় মানে হাঁপানি ভাবটা আর কি থাকে। যাই হোক, দেখা যাক, দোয়া করবেন কি হয়। তারপর দিন সকালবেলা দেখুন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাব। আরিয়ান ঘুম থেকে উঠতে চাইছিল না, জোর করে ওকে ঘুম থেকে উঠালাম, উঠে ড্রেস পরিয়ে দিলাম আর রেডি করে দিচ্ছি। মানে ও তো সাধারণত একটু লেট করে ঘুম থেকে উঠে, তো ওকে আমি বাসায় রেখে যাই না, যেদিকেই যাই সাথে নিয়ে যাই। তো যাই হোক, আমরা মা ছেলে রেডি হয়ে বের হলাম। আরিয়ানের বাবা অলরেডি গাড়িতে উঠে বসে আছেন। আমার শরীরটা এত খারাপ লাগছিল, ওই সামনের জায়গাটা মানে হেঁটে যেতে মনে হচ্ছিল মানে আমি পড়ে যাচ্ছি আর কি, এরকম একটা অবস্থা। আর সারা রাত ঘুমাতে পারি নাই। আর এদিকে আবার সকালে যেহেতু ডাক্তারের কাছে যেতে হবে, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেও গিয়েছি। হাঁটতে গিয়ে মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে যে গাড়ি চলে এসেছে, আরিয়ানের বাবা আবার গাড়ি দেখলেই উনি আগেই
গাড়িতে এসে বসে পড়েন। ওনার আবার অপেক্ষা ভালো লাগে না। আর আমি আরিয়ানকে রেডি করাতে গিয়ে আর কি একটু পেছনে পড়ে গিয়েছিলাম। আমি সাধারণত পেছনেই থাকি সবসময়। পুরুষ মানুষ আসলে কোথাও যাওয়ার সময় দেখা যায় অতটা সময় লাগে না। যখনই চাইলে ইচ্ছা মতন ১-২ মিনিটের সময় নিয়ে বেরিয়ে যেতে পারেন। বাট আমরা আমাদের মানে আমরা অসুস্থ হলেও হসপিটালে যেতে গেলেও দেখা যায় আমাদের একটু সময় লাগে। ভালো ড্রেস পরতে হবে। তারপরে হালকা একটু মেকআপ করতে হবে। মানে ওইটুকুই আরকি। তো যাই হোক এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আ প্রায় ১.৫ ঘন্টার মতন জার্নি করে আরকি ওই হসপিটালে যেতে হয় যেখানে আমি সচরাচর যাই। আরিয়ানকেও কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম। তো ওই হসপিটালটা ভালো, ওখানে ডাক্তারও ভালো আছেন। বাট আমার মনে হয় ওই হসপিটালের সিস্টেমগুলো একটু লেজি টাইপের। খুব সকাল, সকাল যেতে হয় সিরিয়াল রাখার জন্য। আবার তারপরে ডাক্তার আসতে 11:30 পৌনে 12টা ওরকম বেজে যায়। ডাক্তারের জন্য আরো ২-২.৫ ঘন্টা ৩ ঘন্টা বসে, বসে অপেক্ষা করতে হয়। তারপরে যদি টেস্ট দেওয়া হয় তাহলে তো আর একেবারে বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়। তো আজকে আমার মেবি অনেকগুলো টেস্ট দেওয়া হবে। কারণ আমার যে অসুস্থতাগুলো নিয়ে যাচ্ছি আসলে বাইরে থেকে মানুষ দেখলে মনে হবে আমি তো সম্পূর্ণ সুস্থ। মানে কেউ অসুস্থ ওরকম বুঝবে না। বাট আমি মানে ভেতর থেকে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি দিন, দিন। হার্টের সমস্যার কারণে ২ টা কথা বলতে পারি না, হাঁপিয়ে যাই। কাজ তো আর করতেই পারি না। সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেই। আর পেটের মধ্যে আরকি একটা ব্যথা, ওই ব্যথাটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে আমি জানি না। ওই ঈদের ১-২ দিন আগ থেকে আমি লক্ষ্য করছিলাম। তো আমার পেটে যেহেতু একটা সমস্যা আছে গল ব্লাডারে, ওটার জন্য কোনো প্রবলেম হচ্ছে নাকি বা লিভারের কোনো সমস্যা হচ্ছে নাকি আমি জানি না। যাই হোক টেস্ট করলে বোঝা যাবে। তো ফাইনালি আমি ঘুমাতে চলে এসেছিলাম হসপিটালে। এই যে এই হসপিটালটা তো আপনারা অনেকবার আমার ভিডিওতে দেখেছেন। তো আমি সাধারণত ওই হসপিটালেই বেশি আসি। কারণ আমি আশেপাশের অন্যান্য হসপিটাল অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি বাট আমার এখানের যে ডাক্তার আমি দেখাই, ওই ডাক্তারকে আমি পার্সোনালি বেশি পছন্দ করি। তো ওইজন্য আরকি এখানে আসা। তো দেখুন আমরা আসতে 8:30 বেজে গেছে। এর আগে অনেকটা লম্বা লাইন। এখানে ছেলেদের লাইন, ওই পাশে আবার মেয়েদের লাইনও আছে। তো যারা সিরিয়াল দেয় তারা এখনো এসে কাউন্টারটা খুলে নাই। তো আমরা বসে, বসে অপেক্ষা করছিলাম। শুধু লাইনে দাঁড়ানোর ধৈর্য আমার নেই প্লাস শক্তিটাও ছিল না। তো বসে, বসে অপেক্ষা করলাম। ভাবলাম একটু পেছনে পড়লেও সমস্যা নেই। তো যাই হোক তারপরে আমাদের সিরিয়াল নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি বসেছিলাম আমার আগে আরো অনেক মহিলারা ছিলেন। সিরিয়াল পেতে ১৪ নাম্বার সিরিয়াল পেয়েছি। তো এখন আবার ২-২.৫ ঘন্টার সময় আমাদেরকে কাটাতে হবে। তাই চলে এসেছি বাইরে। তো এই হসপিটালের বাইরের পরিবেশটা এত ন্যাচারাল দেখলেই মন ভালো হয়ে যায়। দেখুন কত নিচু ডালে আম ধরেছে। মানে এই যেকোনো একটা বাচ্চা চাইলে হাত দিয়ে পারতে পারবে। তারপরে এত নিচুতে লিচু হয়। ছোট বাচ্চারা হাত দিয়ে চাইলে লিচু পারতে পারবে এরকম আরকি। ফলে ফুলে একেবারে ভরা এই হসপিটালের পরিবেশটা। মানে একেবারে বাড়ির পরিবেশের মতন শান্ত, সৃষ্ট, নিরিবিলি একটা পরিবেশ। চারদিকে সবুজ। মানে কোনো কোলাহল নেই। এজন্যই বেশি ভালো লাগে আমার। তো এখানে দেখুন এই হাতের একেবারে নাগালে ছোট লিচু হয়েছে। তো আমি এই হসপিটালে আসলে এক্সট্রা যে সময়টা থাকে ওই জায়গায় বেশি কাটাই। আর আজকে আসার সময় একটা টুল নিয়ে এসেছি বাসা থেকে। আসলে হসপিটালের ভেতর থেকে তো চেয়ার বের করে আনা যায় না। আর গাড়ির পেছনে ডিকিতে করে একটা টুল এনেছিলাম। টুলটা পেতে এই গাছের নিচে বসবো। এই গাছের নিচে বসলে মানে মোবাইল ঘেঁটে অনেকটা সময় কাটানো যায়। তো আরিয়ান দেখুন আমার আনা ওই টুলটাতে বসে আছে। এই জায়গাটায় ছায়া থাকে, খুব বেশি বাতাস থাকে, বসতে ভালোই লাগে। আর আসলে ঘরের ভেতরে এত সময় বসা যায় না, গরম লাগে। গাড়িতেও বসা যায় না, গরম লাগে। তো আমি ড্রাইভারের একটু অনুপস্থিতিতে আরকি এই যে সামনের লুকিং গ্লাসে আমার হিজাবটা একটু ঠিক করছিলাম। হিজাবটা নষ্ট হয়ে গেছিল। আমসুরা আমসুরু হরিলার গাড়িত বইয়া আমসুরু করে খাইয়া। তো এখানে আসলে একটু মজা করে একটা আম নিলাম। আসলে অত ছোট আম তো কেউ খায় না। আর ওখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, উনাকে বললাম যে আমি ২ টা আম নেই। তো উনি বললেন, "নিয়ে নাও যাতে ভেতরের কেউ না দেখে।" তো উনাকে বলে আরকি আমরা ছোট ২ টা আম নিয়ে গাড়িতে বসে, বসে জুবাইর খেয়েছে, আমি খাই নাই। কারণ আমি তো খালি পেটে আছি আর খালি পেটে টক খাওয়া যায় না। তো যাই হোক তারপরে অনেকক্ষণ পর ডাক্তার চলে এসেছেন।
আর এখনো দেখুন অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, আমিও বসে বসে অপেক্ষা করছিলাম। এত বোরিং লাগছিল আসলে, এই অপেক্ষা করার টাইমটা খুব বেশি কষ্টকর। তো যাই হোক, ফাইনালি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন, অনেকগুলো টেস্ট যেগুলো আমাকে করাতে হবে। তার মধ্যে থাইরয়েড টেস্ট, কোলেস্টেরল ওটাও আছে, আল্ট্রাসোনোগ্রাফিও আছে। আর আমি সকাল থেকে এই 12:30 1টা অবধি খালি পেটে আছি, কারণ আমি নিশ্চিত ছিলাম যে এখানে আসলেই ডাক্তার টেস্ট দিবেন। আর কিছু টেস্ট আবার খালি পেটে করাতে হয়, ওর জন্যই আর কি খালি পেটে এসেছিলাম। তো ব্লাডটা দিয়ে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখন চলে এসেছি ব্লাড দেওয়ার জন্য ভেতরে। আর আমি এখানে যতবার ব্লাড দিয়েছি, মানে আরো একজন আর কি ছিলেন যিনি ব্লাড নিতেন, আজকে নতুন আরেকজন। তো জানি না উনি ব্লাড নিতে কিরকম লাগবে। আমি আসলে আগে একটা ইনজেকশন নিতেও খুব বেশি ভয় পেতাম, কিন্তু এই গত 2-2.5 বছরে অসুস্থ হতে হতে মানে এমন একটা অবস্থা হয়েছে, এখন আর ব্লাড নিতেও বেশি একটা ভয় পাই না। আমি সিরিঞ্জের দিকে তাকিয়ে থাকি। আগে কিন্তু অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে দাঁতে কামড় দিয়ে বসে থাকতাম। আর ওরা আসলে টেস্টের জন্য এত ব্লাড নেয়, শরীরটা তারপরে দুর্বল হয়ে যায় একেবারে। আর আমি তো এমনিতেই দুর্বল। তো যাই হোক, আমার ছেলে দেখুন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ও আসলে প্রথম যেদিন ওর ব্লাড নেওয়া হয়েছিল সেদিন কান্না করে নাই, কারণ ওই আগে যিনি ছিলেন উনি বাচ্চাদের সাথে গল্প করে করে বাচ্চাদেরকে ফুর্তিতে উঠিয়ে আর কি ব্লাড নিয়ে নেন। কিন্তু পরের বার যখন ও টেস্ট করিয়েছিলাম অন্য একটা ল্যাবে, তখন কিন্তু ও এত বেশি কান্না করছিল, দেখে আমারও খারাপ লাগছিল। তো ওই জন্য এখন সে বলছে আমি যেটা খেতে দিব ওটা সে খাবে, কারণ ওই ব্লাড নেওয়ার বয়ে সে যদি অসুস্থ হয় তাহলে আবার তার ব্লাড নিতে হবে। তো যাই হোক, এই যে মোটা একটা সিরিঞ্জ দিয়ে মানে 1 সিরিঞ্জ ব্লাড নিয়ে নিলেন। তারপরে আমরা এখন বেরিয়ে চলে এসেছি, সামান্য কিছু ঔষধ নিতে হবে। তো ডাক্তার আপাতত 1 দিনের না 2 দিনের কিছু ওষুধ দিয়েছেন, একটু আন্দাজের উপর ভিত্তি করে আর কি। কারণ আমি যে টেস্টগুলো করিয়েছি ওগুলোর রিপোর্ট তো আজকে পাবো না। কয়েকটার পাবো, কয়েকটার পাবো না। ওর জন্য আপাতত 2 দিনের জন্য আর একটু ইমার্জেন্সি ওষুধ দিয়েছেন। আর বাকি সবগুলো টেস্টের রিপোর্ট একসাথে করে আগামী 1-2 দিনের ভেতর ডাক্তারকে দেখাবো। তো সকাল থেকে যেহেতু খালি পেটে আছি, এত বেশি ক্ষুধা লাগছিল। ক্ষুধায় মানে একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে চলে এসেছি ক্যান্টিনে। এখন একটু ওই যে সাদা পোলাও যেটা থাকে সিম্পল ভাতের মতন, তো ওটা দিয়ে আর ঘুগনি দিয়ে খাচ্ছি। আরিয়ানের বাবাও খান নাই, জুবাইর সাথে এসেছিল। জুবাইর আর আমাদের গাড়ির ড্রাইভার আরিয়ান, ওরা মানে ওদেরকে আগে খাবার খেতে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু সকাল সকাল এসেছি কেউ কিছু খেয়ে আসে নাই। তো আরিয়ানের বাবা আমার অপেক্ষায় রয়েছিলেন, যেহেতু আমি খাই নাই। তো এখন আমরা দুজন খাচ্ছি আর ওরা বসে বসে দেখতেছে। তো ওদেরকে আবারও খাবার জন্য অফার করেছিলাম, কিন্তু ওরা আর খেতে চায় নাই। ওরা মনে হয় ঠান্ডা কিছু খেয়েছে। আরিয়ান একটা ওআরএস খেয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব, কিন্তু গাড়ি ওই সামনে সার্ভিসিং এর জন্য নিয়ে নেওয়া হয়েছে, ওর জন্য আর কি একটু লেট হচ্ছে। গাড়িকে ফোন করে দেওয়া হয়েছে, গাড়ি মনে হয় এখনো আসে নাই। তো আমরা বাইরে বেরিয়ে আসলাম, ঘরের মধ্যে বসতে মানে গরম লাগছিল। আর আজকে কিছু রিপোর্ট পাওয়া যাবে, তবে 3:30টার পর। সবগুলো তো আর পাবো না, আর সবগুলো না পেলে ডাক্তারকেও দেখানো যাবে না। ওর জন্য আর কি আর রিপোর্টের জন্য অপেক্ষা করি নাই। রিপোর্টের জন্য অপেক্ষা করতে গেলে আরো অনেকক্ষণ এখানে কাটাতে হতো। আর এখন বাজে 2টার দিকে আর কি আমরা সোজা এখন বাসায় চলে যাব। তো রিপোর্টগুলো আসলে আমরা ডাক্তারকে দেখিয়ে তারপর কি হলো না হলো সেটা বোঝা যাবে। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।